বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ রেজাউল করিম, সহকারী শিক্ষক, আলীনগর বালিকা উচ্চ বিদ্যালয়। আবারও ভার্চুয়াল ক্লাসে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। নিশ্চয়ই ভালো আছো তোমরা। করোনার এই মহামারীর মুহূর্তে প্রযুক্তির এই ব্যবহার ছাড়া আমাদের শিক্ষা কার্যক্রম স্থবির হয়ে যাচ্ছিল, যা এই প্রযুক্তির ব্যবহার অর্থাৎ এই ভার্চুয়াল ক্লাস কিছুটা হলেও সেই ক্ষতিকে প্রশমিত করবে। সেই চেষ্টায় আবারও আমি তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের মুনাফা অর্থাৎ 2.2 অনুশীলনী থেকে আলোচনা করব। বন্ধুরা, তোমরা এক্ষুনি খাতা কলম নিয়ে বসে পড়ো। আমরা আমাদের ক্লাসের কার্যক্রম এখনই শুরু করে দেব। তোমরা ব্ল্যাকবোর্ডে দিয়ে খেয়াল করো। আজকে আমরা চক্রবৃদ্ধি মূলধন, চক্রবৃদ্ধি মুনাফা, সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য সম্বন্ধে আলোচনা করব ইনশাআল্লাহ। এই জন্য আমাদের খাতা কলম নিয়ে অবশ্যই প্রস্তুত থাকতে হবে। আর ভুলে গেলে চলবে না, আমরা এর আগে এই অধ্যায়েরই 2.1 অনুশীলনীর সরল মুনাফা নিয়ে আলোচনা করেছিলাম। তোমাদের একটু স্মরণ করিয়ে দিতে চাই, আমাদের সেখানে বেশ কয়েকটি সূত্র প্রতিপাদন করা হয়েছিল। সেই সূত্রগুলোর একটি মূল সূত্র ছিল I = P/R/N, এবং এই সূত্র থেকেই আমরা মুনাফা অর্থাৎ আয়ের মান বের করতে শিখেছিলাম, মূলধন অর্থাৎ পি এর মান বের করতে শিখেছিলাম, আর অর্থাৎ মুনাফার হার নির্ণয় করতে শিখেছিলাম, এবং এন অর্থাৎ কত সময়েরও মানটা নির্ণয় করতে শিখেছিলাম। বন্ধুরা, আমরা আজকে চক্রবৃদ্ধি মূলধন এবং চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় শিখব, এবং সেই চক্রবৃদ্ধি মূলধন এবং চক্রবৃদ্ধি মুনাফা সূত্র কি তা অবশ্যই আমরা আজকে শিখব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চক্রবৃদ্ধি মূলধন, চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য এই বিষয়টি স্পষ্টকরণের লক্ষ্যে একটি ছোট্ট গল্পই বলতে পারো, এই গল্পটা আমি তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো আর খাতা কলম একটু ব্যবহার করার চেষ্টা করো। ধরে নাও কোনো একজন ছাত্র যার নাম রহিম, সে 2019 সালের জানুয়ারি মাসে সোনালী ব্যাংকে টাকাটা সঞ্চয় হিসাবে জমা রাখলো। তো এই সঞ্চয় হিসেবে জমা রাখলো, তো রহিম কত টাকা জমা রাখলো? 1000 টাকা। ব্যাংক তাকে মুনাফা দিবে বললো 10%। এখন 2020 সালের জানুয়ারি মাসে রহিম ব্যাংকে টাকাটার জন্য গেল। ব্যাংক কর্মকর্তা তখন তাকে কত টাকা দেবে? খেয়াল করো, ব্যাংক কর্মকর্তারা তার 1000 টাকার উপর 10% মুনাফায় 100 টাকা দেবে। মুনাফা দিবে কত টাকা? 100 টাকা। তাহলে তার মুনাফা আসল কত হয় একটু খেয়াল করো বন্ধুরা। ব্যাংক তাকে 1 বছর পরে 1000 টাকার
মুনাফা দিল 100 টাকা। এবার তার মুনাফা এবং আসল হলো মোট কত টাকা? 1100 টাকা। আবারও খেয়াল করি, রহিম এবার বলছে যে আমি এই বছর টাকাটা নেব না, আমি যদি সামনে বছর টাকাটা নিই। তখন ব্যাংক কর্মকর্তা বলছে ঠিক আছে, তাহলে আপনি ধরে নিন যে আজকে এই 1100 টাকা জমা দিলেন, অর্থাৎ এইটা হলো আপনার মূলধন, এইটা হলো আপনার। আবার 1000 টাকা, 1000 টাকা থেকে বেড়ে 1100 টাকা হলো, তো এই টাকাটা হলো তোমার এখনকার মূলধন। অর্থাৎ এই 1100 টাকার উপরে তোমার আগামী দিন তোমাকে 10% হারে মুনাফা প্রদান করা হবে। তো তাহলে আগামী বছর বলতে কোন বছর বোঝাই? 2022 সালের জানুয়ারি। লক্ষ্য করো বন্ধুরা, আমি আবারও বলছি শিক্ষার্থী বন্ধুরা, যে ওই রহিম কি বলল যে আমি এবছর টাকাটি নিব না, আমি সামনে বছর টাকাটি নেব। তখন ব্যাংক কর্মকর্তারা বলল যে তাহলে তোমার এই টাকাটি হচ্ছে এখন মূলধন হচ্ছে কত? 1100 টাকা। তো সেই 1100 টাকার উপরে আবারও 10% মুনাফা। এই 10% মুনাফায় 1100 টাকার মুনাফা বের হলো কত টাকা? 110 টাকা। অর্থাৎ মুনাফা আসল হবে কত টাকা? 1210 টাকা। এবার দেখো, প্রথম বছর সে পাচ্ছিল কত টাকা? 1100 টাকা। দ্বিতীয় বছরের জন্য এই 1100 টাকা মূলধন হলো। দ্বিতীয় বছরের জন্য এই 1100 টাকা কি হলো? মূলধন হলো। এবার তাহলে যদি আমরা বলি তৃতীয় বছরের জন্য মূলধন কি হবে? খেয়াল করো বন্ধুরা, এই যে তৃতীয় বছরের মূলধনটা হবে এই 1210 টাকা। আবারও তৃতীয় বছরের জন্য 10% হারে মুনাফা বৃদ্ধি পাবে। কত টাকা? 1210 টাকা। তো এখানে খেয়াল করার বিষয়টা হলো, আমি এই রহিমের যে গল্পটা বললাম, রহিম প্রথমে করলো কি? ব্যাংকে জমা দিল কত? 1000 টাকা। খেয়াল করো, তো সেটা আবার মূলধন হয়ে যাবে। এইভাবে প্রতি বছরে মূলধন বৃদ্ধি পাওয়াটাকে এবং বৃদ্ধিপ্রাপ্ত মূলধনটাকেই বলা হয় কি? চক্রবৃদ্ধি মূলধন। এবং চক্রবৃদ্ধি মুনাফা হলো যে প্রারম্ভিক যে মূলধনটা ছিল সেটা যদি আমরা চক্রবৃদ্ধি মূলধন থেকে বাদ দিই, তাহলেই কিন্তু সেই মুনাফাটা হবে চক্রবৃদ্ধি মুনাফা। যেমন ধরো, আমাদের প্রারম্ভিক মূলধনটা ছিল কত? রহিমের 1000 টাকা, এবং তৃতীয় বছরের জন্য চক্রবৃদ্ধি মূলধন কত হয়েছে? 1210 টাকা। তাহলে এখানে আমরা 1210 থেকে যদি আমরা 1000 টাকা বাদ দিই, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো যে এই 1210 টাকা থেকে যদি প্রারম্ভিক আমাদের সেই রহিমের সেই মূলধনটা যদি আমরা বিয়োগ করি, তাহলে যে টাকাটা বৃদ্ধি পেল সেই টাকাটা হলো চক্রবৃদ্ধি, মুনাফা। তাহলে এই টাকা হলো চক্রবৃদ্ধি মুনাফা। কিন্তু লক্ষ্য করো বন্ধুরা, এটা হলো চক্রবৃদ্ধি মুনাফা। এইটা হলো কি? চক্রবৃদ্ধি মুনাফা। এইটা হলো কি? চক্রবৃদ্ধি মূলধন। নিশ্চয় আমরা বুঝতে পেরেছি চক্রবৃদ্ধি মুনাফা কি, চক্রবৃদ্ধি মূলধন কি। নিশ্চয় বুঝতে পেরেছি এই চক্রবৃদ্ধি মূলধন কি। রহিমের ব্যাংকে টাকা জমা রাখা প্রক্রিয়াটিকে আমরা প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছরে কত টাকা হয়, প্রতি বছরে যে মূলধনটা বাড়লো এবং নতুন মূলধনে রূপান্তরিত হলো, সেই জিনিসটাই হলো কি?
চক্রবৃদ্ধি মূলধন, এবং চক্রবৃদ্ধি মুনাফাটা আমরা কি পেলাম 210 টাকা। অর্থাৎ প্রতি বছরে বৃদ্ধিপ্রাপ্ত মূলধন থেকে প্রারম্ভিক মূলধন বাদ দিলে যে অতিরিক্ত টাকাটা ব্যাংক প্রদান করে থাকে সেটাই হলো চক্রবৃদ্ধি মুনাফা। এখানে হলো 210 টাকা চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে আমাদের চক্রবৃদ্ধি মুনাফা সম্বন্ধে আলোচনা হয়ে গেল। এবার আমরা আলোচনায় যাব সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্যটা। আমি শুরুতেই একটি সূত্র বলেছিলাম, সরল মুনাফার সূত্র, সেই সূত্রটা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা খেয়াল করো। আমরা আসলে এখানে যেটা জানতে চাচ্ছি সেটা হলো সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি, এই সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। শুরুতেই বলেছিলাম একটি সূত্র, সেই সূত্রটা হলো I = PRN। আই বলতে মুনাফা বোঝায়, আই বলতে মুনাফা বোঝায়, আর পি বলতে মূলধন 1000 টাকা, এবং আর সমান 10% অর্থাৎ 0.1, 100 দিয়ে ভাগ দিলে 0.1 হবে। এবং 2 বছরের যেহেতু আমরা এখানে করেছি, দ্বিতীয় বছর পর্যন্ত করেছি, সেজন্য এখানে আসছে কত 200 টাকা। তাহলে সরল মুনাফা হলো 200 টাকা। তাহলে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্যটা কি? চক্রবৃদ্ধি মুনাফা নিশ্চয়ই বেশি, অর্থাৎ 210 টাকা যদি বাদ দিই, 210 বন্ধুরা খেয়াল করো। তাহলে সরল মুনাফা এবং এইটা হলো সরল মুনাফা আর এটা হলো চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে এই দুটার পার্থক্য কি? এই দুটার পার্থক্য হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা থেকে সরল মুনাফা বাদ দিলে 10 টাকা, অর্থাৎ চক্রবৃদ্ধি মুনাফাটা বেশি বৃদ্ধি পায়। আর সরল মুনাফাটা যেহেতু প্রতি বছরে প্রারম্ভিক মূলধনটার উপরেই কিন্তু মুনাফার হার অনুযায়ী হিসাব করা হয়, সেই জন্য কিন্তু সরল মুনাফা কম এবং চক্রবৃদ্ধি মুনাফা বেশি। এবং পার্থক্যটা কত? 10 টাকা। পার্থক্য হলো 10 টাকা। বন্ধুরা আমরা এবার আসবো কিভাবে এই চক্রবৃদ্ধি মূলধন, চক্রবৃদ্ধি মুনাফার সূত্র প্রতিপাদন করা যায়, এবং এর দুটি সূত্র ব্যবহার করে কিভাবে আমরা এই সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করব, সেইগুলোর দিকে আমরা এখন একটু দৃষ্টি দেব, অর্থাৎ আমরা মনোযোগ দেব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবারে কি করে চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করা যায় সেইটা আমাদের সেই রহিমের ব্যাংকে টাকা সঞ্চয় এবং চক্রবৃদ্ধি মূলধন এবং মুনাফার গল্প থেকেই সেটা প্রতিপাদন করার চেষ্টা করব। তোমরা একটু খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের চক্রবৃদ্ধি মূলধন এবং চক্রবৃদ্ধি মুনাফার সূত্র গঠনের জন্য এই দিকে একটু দৃষ্টি আকর্ষণ করছি। প্রারম্ভিক মূলধনটা হলো কত টাকা? 1000 টাকা। তাহলে এই প্রারম্ভিক মূলধন যদি 1000 টাকা হয়, তাহলে খেয়াল করো এই 1000 হচ্ছে কি? পি। নিশ্চয়ই মনে পড়ছে আমরা মূলধনকে পি দ্বারা প্রকাশ করি, এর আগের ক্লাস আলোচনা হয়েছিল। এবং এখানে তাহলে প্রারম্ভিক মূলধন পি, তাহলে এই মূলধনের অর্থাৎ পি এর কত পার্সেন্ট? 10%। তাহলে পি এর 10% কি পাচ্ছি? এটা আমরা মুনাফা পাচ্ছি, আর এটা কি? পি। তাহলে আমাদের এখানে প্রথম যেটা সূত্র গঠিত হচ্ছে, শিক্ষার্থীবৃন্দ তোমাদের আবারও দৃষ্টি আকর্ষণ করছে, তোমরা খেয়াল করো প্রথম বছরের জন্য আসলে আমাদের এখানে দেখো, খেয়াল করো যে এটা হলো কি? পি। এটা কি? পি, মানে মূলধন, প্রারম্ভিক মূলধন। এবং এই 100 টাকা পেয়েছি কিভাবে? দেখো খেয়াল করো যে এই 1000 এর 10%, 1000 হলো পি, অর্থাৎ এটা পি, এই যে পি,
প্লাস প্লাস, আর এই 100 পেয়েছি আমরা পি এর 10%, অর্থাৎ এর বলতে গুণ বোঝাই, অর্থাৎ পি এর আর পার্সেন্টকে আমরা আর হিসেবে প্রকাশ করি, মুনাফার হার, অর্থাৎ এর মান হচ্ছে ইনটু, তাই এখানে পি, এই যে পি প্লাস পি আর, পি কমন নিয়ে 1 যোগ আর। এবার খেয়াল করো, আমরা এই যে এই টাকাটা তাহলে কি হলো, এইটাকে আমরা কি বলবো, এটা বলবো না, বলো, এটা হলো পি, এই সূত্র থেকে এটা এসেছে। এবার আমরা খেয়াল করি, তাহলে দ্বিতীয় বছরের জন্য দ্বিতীয় বছরের জন্য কি হবে, এটা হলো তোমার এই টাকাটা, খেয়াল করো 1100 টাকা। কিন্তু দ্বিতীয় বছরের জন্য তাহলে এইটা এখন আবার কি হয়ে যায়, পি হয়ে যায়। এই যে দ্বিতীয় বছরের জন্য তোমার এটা হলো আসল, এটা আসল, তাহলে দ্বিতীয় বছরের জন্য যদি এটা পি হয়ে যায় দ্বিতীয় বছরের জন্য, তাহলে আমরা আবার ওই একই অবস্থায় আসছি, পি প্লাস, অর্থাৎ এটা হলো পি প্লাস 110 পেয়েছি কিসে, ওই যে পি এর 10%, তারপরে পি এর আর। কিন্তু লক্ষ্য করো বন্ধুরা, দ্বিতীয় বছরে এটা হয়ে গেছে কি, এটা হয়েছে পি, তাহলে আমরা এখানে পি এর বদলে কি বসাতে পারি, খেয়াল করো, লক্ষ্য করো বন্ধুরা, আসলে দ্বিতীয় বছরের জন্য আমি আবারও তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি, ব্ল্যাকবোর্ডে দিয়ে খেয়াল করো, দ্বিতীয় বছরের জন্য এই 1100 হচ্ছে কি এইটা, তাহলে দ্বিতীয় বছরের জন্য মূলধন এটা, তাহলে মূলধন প্লাস মূলধনের আর পার্সেন্ট, অর্থাৎ 10%। এবার আমরা এখানে একটু গাণিতিক প্রক্রিয়ায় যাব, এই দুইটার মধ্যে আমরা কমন নিয়ে নেব, কমন নিলে আমরা পাবো কি, একটাই পাবো, পি আর এখানে থাকলো তাহলে অন থাকলো, অর্থাৎ 1 থাকলো, এখানে 1 থাকলো, এই জায়গাটুকুতে থাকলো কি 1, আর যোগ এখানে কি থাকলো আর, অর্থাৎ পি ইন্টু 1 যোগ আর হোল স্কয়ার। এবার আমরা খেয়াল করি যে এখানে এইটা হলো কি, দ্বিতীয় বছরের জন্য মূলধন হয়ে গেল, তাহলে দ্বিতীয় বছরের জন্য মূলধন প্লাস মূলধনের কত পার্সেন্ট, আর পার্সেন্ট, তাহলে মূলধন এইটা আর পার্সেন্ট। খেয়াল করো, এখন আমরা এইটা আর এইটা এখানে কমন নিলাম, এইদিকে থাকলো কি 1, এই যে প্লাস, আর এখানে চলে আসছে এখানে, তাহলে এখানে থাকলো কি আর। এবার খেয়াল করে দেখো, আমরা এইটা আর এইটা গুণ করলে পেয়ে যাব কি, এইটা আর এটা গুণ করলে পেয়ে যাব কি, পি ইন্টু 1 যোগ আর অল স্কয়ার। খেয়াল করে দেখো, তৃতীয় বছরের ক্ষেত্রে যদি যাই, তখন আমরা পর্যায়ক্রমে এখানে পেয়েছিলাম 1, এখানে পেলাম 2, আবার পাবো কি 3, আবার পাবো কি 3 বছরের জন্য 3, 4 বছরের জন্য 4, এইভাবে পাবো। তো আমাদের মনে রাখতে হবে, চক্রবৃদ্ধি মূলধনকে কিন্তু সি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে সি ইকুয়াল টু আমরা কি পেলাম, পি ইন্টু 1 যোগ আর টু দি পাওয়ার, যেহেতু বছর প্রতি বছরে প্রথম বছরে কি হয়েছিল, 1 পাওয়ার 1 হয়েছিল, দ্বিতীয় বছরে কি হয়েছিল, পাওয়ার 1 হয়েছিল, তৃতীয় বছরে 1 পাওয়ার 1 হয়েছিল, 4 পাওয়ার 1 হয়েছিল, 5 পাওয়ার 1 হয়েছিল, 6 পাওয়ার 1 হয়েছিল, 7 পাওয়ার 1 হয়েছিল, 8 পাওয়ার 1 হয়েছিল, 9 পাওয়ার 1 হয়েছিল, 10 পাওয়ার 1 হয়েছিল, 11 পাওয়ার 1 হয়েছিল, 12 পাওয়ার 1 হয়েছিল, 13 পাওয়ার 1 হয়েছিল, 14 পাওয়ার 1 হয়েছিল, 15 পাওয়ার 1 হয়েছিল, 16 পাওয়ার 1 হয়েছিল, 17 পাওয়ার 1 হয়েছিল, 18 পাওয়ার 1 হয়েছিল, 19 পাওয়ার 1 হয়েছিল, 20 পাওয়ার 1 হয়েছিল, 21 পাওয়ার 1 হয়েছিল, 22 পাওয়ার 1 হয়েছিল, 23 পাওয়ার 1 হয়েছিল, 24 পাওয়ার 1 হয়েছিল, 25 পাওয়ার 1 হয়েছিল, 26 পাওয়ার 1 হয়েছিল,
2 হয়েছিল, তৃতীয় বছরে পাওয়ার কি হবে? 3 হবে। তাহলে এই 1 2 3 4 এরকম প্রতি বছরকে যদি আমরা n দ্বারা প্রকাশ করি তাহলে পাওয়ারটা দাঁড়ায় কি? n। বন্ধুরা, এটি হলো আমাদের চক্রবৃদ্ধি মূলধনের সূত্র। বন্ধুরা খেয়াল করো, এটি হলো আমাদের চক্রবৃদ্ধি মূলধনের সূত্র। এবার আসি চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফা আমরা আগেই বলেছি, এই জায়গাতে খেয়াল করো যে এখানে আমরা সরল মানে প্রারম্ভিক মূলধনটা যদি আমরা বাদ দিই, প্রারম্ভিক মূলধনটা কি ধরেছি এখানে বলো তো? 1000, অর্থাৎ তাকে কি দ্বারা প্রকাশ করা হয়েছিল? P দ্বারা। তাহলে এই P কে যদি আমরা বাদ দিয়ে দিই চক্রবৃদ্ধি মূলধন থেকে, তাহলে সেটাই হলো চক্রবৃদ্ধি মুনাফা। খেয়াল করি, তাহলে দেখো যে চক্রবৃদ্ধি মুনাফা হলো কি? চক্রবৃদ্ধি মূলধন বিয়োগ প্রারম্ভিক মূলধন। বন্ধুরা, আমরা ক্লাসের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। নিচে আমার মোবাইল নম্বর দেওয়া থাকলো, তোমাদের বুঝতে কোথাও কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে ফোন করতে পারো অথবা আমাকে কমেন্ট করতে পারো। আমি তোমাদের যে কোনো সমস্যার সমাধানে অগ্রণী ভূমিকা পালন করব ইনশাল্লাহ। অবশ্যই আমি চেষ্টায় থাকব। আর আমাদের এই আলীনগর বালিকা উচ্চ বিদ্যালয় এর চ্যানেল থেকে যে সকল ক্লাসগুলো প্রচার করা হচ্ছে সেগুলো তোমাদের দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সেগুলো তোমরা অবশ্যই দেখবে এবং প্র্যাকটিস করবে। ইতিমধ্যে আমাদের বাংলাদেশের বিভিন্ন জেলায়, বিভিন্ন উপজেলায়, ইউনিয়নে সবাই কিন্তু অনলাইনে এরকম ভার্চুয়াল ক্লাস নিচ্ছে। তোমরা সেই সকল ক্লাসগুলো দেখবে। বিশেষ করে আমাদের আলীনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি আমার নির্দেশনা, তাদের সেই শিক্ষার্থী সহ সকল শিক্ষার্থীর প্রতি নির্দেশনা, তোমরা বাসায় থাকো, অপ্রয়োজনে বাইরে বের হবে না। প্রয়োজনে বাইরে বের হলে মাস্ক ব্যবহার করবে, সামাজিক দূরত্ব বজায় রাখবে। এই শুভ কামনা রেখে সবাই সুস্থ থাকবে, এই শুভ কামনা রেখে আমি আমার আজকের ক্লাসের সমাপ্তি টানছি। আল্লাহ হাফেজ।